আসসালামু আলাইকুম। আমার দেশ মর্নিং নিউজে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আলিফ চৌধুরী। শুরুতেই থাকছে শিরোনাম। মার্কিন হামলায় সাময়িক বিরতি, নতুন ফ্রন্টে ছড়িয়ে পড়ছে সংঘাত। হরমুজের টোল আদায় অনড় ইরান, আরও এক তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণ। জাতিসংঘে হঠাৎ মুখোমুখি যুক্তরাষ্ট্র ফ্রান্স, তীব্র বাকযুদ্ধ। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের তাণ্ডব। মসজিদ, কৃষিজমিতে আগুন, আরও বড় পরিসরে হামলার হুমকি নেতানিয়াহুর। বিরতির পর আজ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যে টানা ১৩ রাত ধরে ইরানের সামরিক স্থাপনায় হামলা চালানোর পর আপাতত সে অভিযান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন জানিয়েছে কূটনৈতিক প্রচেষ্টাকে সুযোগ দিতে অনির্দিষ্টকালের জন্য হামলা বন্ধ রাখা হয়েছে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। কয়েক সপ্তাহ আগে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ওয়াশিংটনের দাবি, ওই হামলার মাধ্যমে ইরান পূর্ববর্তী সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করেছে। আর সংঘাত আরো বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে এমন আশঙ্কা থেকেই পাকিস্তান, কাতার সহ কয়েকটি মধ্যস্থতাকারী দেশ উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানায়। তাদের উদ্যোগের পরই সাময়িকভাবে হামলা বন্ধে সম্মত হয় দুই দেশ। যদিও এই বিরতি স্থায়ী হবে কিনা বা পূর্বের সমঝোতা পুরোপুরি পুনর্বহাল হবে কিনা তা এখনো অনিশ্চিত। তবে ইরানে সরাসরি হামলা বন্ধ হলেও সংঘাতের বিস্তার থেমে নেই, বরং পারস্য উপসাগরের বাইরে নতুন নতুন অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা দাবি করেছে তারা লোহিত সাগর উপকূলের সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জিজান ও ইয়ানবুর স্থাপনায় হামলা চালিয়েছে। রয়টার্স যাচাই করা ভিডিওতে জিজান এলাকার একটি তেল স্থাপনার দিক থেকে ধোঁয়া উঠতে দেখা গেলেও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি আরামকো। সৌদি সামরিক বাহিনী জানিয়েছে ইয়ানবুর দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে। এদিকে ইয়েমেনে আবারও পূর্ণমাত্রার সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। সৌদি সমর্থিত সরকারি বাহিনী হুতিদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে এবং উভয় পক্ষই নতুন করে সেনা ও অস্ত্র মোতায়েন বাড়াচ্ছে। হুতি নেতা আব্দুল মালিক আল হুতি সতর্ক করে বলেছেন, সৌদি আরবের সব তেল স্থাপনায় এখন তাদের হামলার আওতায় রয়েছে। এর আগে আর সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণাও দেয় তারা। অন্যদিকে উত্তেজনা এবার কাস্পিয়ান সাগরেও পৌঁছেছে। ইরান অভিযোগ করেছে তাদের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে। এতে একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। ঘটনার জেরে ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাল্টা অভিযোগ করে বলেছেন রাশিয়া মধ্যপ্রাচ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ স্যাটেলাইট তথ্য ইরানকে সরবরাহ করছে। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ও ব্যবস্থাপনা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনা চললেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি তেহরান। সম্প্রতি ওমানের একটি প্রতিনিধি দল তেহরান সফর করে প্রণালী পরিচালনায় একটি আঞ্চলিক যৌথ ফোরাম গঠন এবং জাহাজ চলাচলে কোনো ধরনের টোল বা শুল্ক না নেয়ার প্রস্তাব দেয়। তবে ইরান সে প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে সার্ভিস ফি আদায়ের নীতিতে তারা অনড়। পাশাপাশি প্রণালীর ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখতে চায় দেশটি। এদিকে হরমুজ প্রণালীতে সমুদ্র মাইনের বিস্ফোরণে আরও একটি তেলবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি কর্মকর্তাদের দাবি, নির্ধারিত নৌপথ অনুসরণ না করায় জাহাজটি বিস্ফোরণের শিকার হয়েছে। ঘটনার পর তেহরান কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছে হরমুজ অতিক্রম করতে হলে সব জাহাজকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয় বজায় রাখতে হবে, অন্যথায় কোনো জাহাজের নিরাপত্তার দায়ভার তারা নেবে না। টানা ২ দিন শান্ত থাকার পর নতুন এই বিস্ফোরণ মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথে আবারও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। জাতিসংঘে হঠাৎ করেই কূটনৈতিক উত্তেজনায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। সংস্থাটির মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ কর্মকর্তার পুনর্নিয়োগের ভোটাভুটিকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে যায় দেশ দুটি। জাতিসংঘের সেই ভোটের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দুই দেশের কর্মকর্তারা একে অপরের বিরুদ্ধে তীব্র সমালোচনা ও কড়া ভাষায় আক্রমণ করেন। বার্তা সংস্থা আনাদুলু বলছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক শীর্ষ পদে ভোটকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদ ভলকার তুর্ককে দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন হিসেবে অনুমোদন দেওয়ার পর এই বিতর্কের শুরু হয়। এই ভোটে ১৪৪টি দেশ তার পক্ষে ভোট দেয় এবং ১৩টি দেশ ভোটদানে বিরত থাকে। 10টি দেশ বিরুদ্ধে ভোট দেয়, তবে ওই 10টি বিরোধী দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ছিল। একই সঙ্গে এ তালিকায় ইসরায়েল, রাশিয়া ও আর্জেন্টিনা রয়েছে।
এর মধ্যেই জাতিসংঘে যুক্তরাষ্ট্রের মিশন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে মার্কিন রাষ্ট্রদূত জেফ বার্টোস দাবি করেন জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থা দশকের পর দশক বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে এবং ভলগার তুর্ক এটিকে মৃত্যুসজ্জায় নিয়ে গেছেন। এর জবাবে জেনেভায় জাতিসংঘে ফ্রান্সের স্থায়ী মিশন এক্সে যুক্তরাষ্ট্রের ওই বক্তব্য শেয়ার করে ওয়াশিংটনের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলে। ফরাসি মিশন লিখেছে, এক সময়ে মানবাধিকারের আলোকবর্তিকা ছিল যুক্তরাষ্ট্র, এখন আর নয়। তারা আরো দাবি করে যুক্তরাষ্ট্র এখন উত্তর কোরিয়া ও রাশিয়ার মতো দেশের পাশে দাঁড়িয়েছে। ফরাসি মিশন আরো লিখেছে, এখন বিশ্ব আর যুক্তরাষ্ট্রের কথা শোনে না। এর জবাবে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মাইক ওয়ালস ফ্রান্সের মন্তব্যকে লজ্জাজনক বলে আখ্যা করে। তিনি অভিযোগ করেন, সবচেয়ে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনকারীদের প্রতি ফ্রান্স নমনীয় আচরণ করছে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের মতো স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক দেশগুলোকে উপদেশ দিচ্ছে। এরপর দুই পক্ষের বাকযুদ্ধ আরো তীব্র হয়ে ওঠে। ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। রাতের আধারে একের পর এক হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদাররা। পুড়িয়ে দেয়া হয়েছে দুটি মসজিদ ও কৃষি জমি, ভাঙচুর করা হয়েছে সাধারণ মানুষের বাড়ি। রোববার ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এদিন কুশর গ্রামের একটি নির্মাণাধীন মসজিদে আগুন দেয় অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। মসজিদের দেয়ালে স্প্রে করে লেখা হয়েছে প্রতিশোধ। কুরগ্রামেও একই কায়দায় আরেকটি মসজিদে আগুন দেয়া হয়। দেয়ালে অবমাননাকর স্লোগান লিখে দেয় হামলাকারীরা। এছাড়া গাড়ি ভাঙচুরের পাশাপাশি মূল্যবান জিনিসপত্র লুট করা হয়। সম্প্রতি তাল গ্রামের কাছে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে 4 ফিলিস্তিনি ও 2 ইসরায়েলি নিহত হন। এরপর থেকেই পশ্চিম তীরে সহিংসতার মাত্রা বহুগুণ বেড়ে গেছে। ইসরায়েলি উগ্রপন্থীরা এই হামলাগুলোতে মদদ দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। সাররা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নৃশংসতার শিকার হয়েছেন হানান তুরাবি। তার বাড়িসহ মোট 6টি ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রাণ বাঁচাতে 4 সন্তানকে নিয়ে কোনো মতে পালিয়ে যান তিনি। হামলাকারীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আহত হয়েছেন বহু সাধারণ ফিলিস্তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে নেমেছে ইসরায়েলি সেনাবাহিনী। সপ্তাহান্তে অন্তত 130 জনকে আটক করা হয়েছে। তবে মানবাধিকার সংস্থাগুলোর মতে উগ্র বসতি স্থাপনকারীদের বেপরোয়া কর্মকাণ্ডই সংকট গভীর করছে। আন্তর্জাতিক মহলে এর তীব্র নিন্দা জানানো হলেও নামছে না সংঘাত। এদিকে বসতি স্থাপনকারীদের ধারাবাহিক হামলা এবং সামরিক বাহিনীর অভিযানের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, পশ্চিম তীরে আরো বড় পরিসরে হামলার জন্য প্রস্তুত রয়েছে তার দেশ। নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, আমাদের নির্দেশনা ছিল গ্রামগুলোতে প্রবেশ করা, তল্লাশি চালানো, অস্ত্র বাজেয়াপ্ত করা এবং গ্রেফতার করা। ইসরায়েল সন্ত্রাসীদের ঘাটের বিরুদ্ধে আরো ব্যাপক পদক্ষেপ নিতে প্রস্তুত। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা আজ সোমবার থেকে আবার শুরু হয়েছে। বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে প্রায় 3 সপ্তাহ পর পরীক্ষার হলে ফিরছে এই বোর্ডের শিক্ষার্থীরা। এই সঙ্গে দেশের অন্য 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বোর্ডের রুটিন অনুযায়ী আজ 9টি সাধারণ শিক্ষা বোর্ডে সকাল 10টা থেকে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পরীক্ষা শুরু হয়েছে। বিকেলে হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা। মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় অনুষ্ঠিত হবে ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এবং তাজবিদ দ্বিতীয় পত্র পরীক্ষা। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। বন্যা পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকায় সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ বিবেচনায় গত 16 জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন 2026 সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। একই সিদ্ধান্তের আওতায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। দর্শক, এই ছিল আমার দেশ মর্নিং নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।